বড় বড় পাহাড় ও নদীর বুকে ধর্মশালা নামের একটি খুবই সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বিভূতি নামের একটি খুবই সাদাসিধে মানুষ তার স্ত্রী এবং ছোট্ট একটি ছেলে সুমিতকে নিয়ে বসবাস করত। বিভূতির কাছে গ্রামের বাইরে একটি ছোট্ট জমি ছিল, কিন্তু জমিটি অনুর্বর হওয়ার কারণে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও সে সেই জমিতে ফসল ফলাতে পারত না। এই কারণেই বিভূতিকে নিজের ঘর চালানো এবং ছেলে ও স্ত্রীর খেয়াল রাখার জন্য গ্রামের জমিদার নরেশবাবুর কাছে মজদুরি করতে হতো। এই গ্রামের জমিদার নরেশবাবু ধনী হওয়ার সাথে সাথে একজন ভালো মানুষও ছিলেন। তিনি বিপদে আপদে সমস্ত লোকের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেন। স্ত্রী এবং ছেলের পাশাপাশি বিভূতির কাছে একটি সুন্দর গরুও ছিল, যাকে সে খুবই স্নেহ করত। সকাল সকাল উঠে সবার আগে সে তার গরুর জন্য খাবার আনতে যেত। তারপর গরুকে খাবার খাইয়ে সেটা নিজের কাজে বেরিয়ে পড়ত। আচ্ছা শুনছো, আমি কাজে যাচ্ছি বুঝলে। আমার আজকে বড্ড দেরি হয়ে গেছে। ঘরে আজকে হয়তো খাবার খেতে আসতে পারবো না। তুমি একটা কাজ করো না, তুমি বরং কারোর হাতে দুপুরের খাবারটা জমিদারের বাড়িতে পৌঁছে দিও। আর সুমিতের একটু ভালো করে খেয়াল রেখো, খুব দুষ্টু হয়েছে দিনকে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দুপুরের খাবারটা কারো হাতে জমিদার বাবুর বাড়িতে পৌঁছে দেব। আর সুমিতকে নিয়ে চিন্তা করো না, ওর আমি ঠিকই খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। স্ত্রীকে এই কথা বলে বিভূতি কাজের জন্য বেরিয়ে পড়ে। দুপুর হতেই লক্ষ্মী খাবার নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সে কোনো গ্রামবাসীকে জমিদারের বাড়ির দিকে যেতে দেখতে পায় না। আরে, আজকে তো কোনো গ্রামবাসীকেও দেখতে পাচ্ছি না। কেউ কি যাচ্ছেন না জমিদার বাবুর বাড়ির দিকে? ঠিক আছে, তাহলে আমি দিয়ে আসি আজই ওনাকে টিফিনটা। চল সুমিত, তোর বাবাকে খাবারটা দিয়ে আসি। এই ভেবে লক্ষ্মী দুপুরের খাবারটি একটি টিফিন বক্সে নিয়ে তার ছেলে সুমিতকে সঙ্গে করে জমিদারের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু কিছু দূর গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে একটি বিষাক্ত সাপ কোথা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীর পায়ে কামড়ে দেয় এবং লক্ষ্মী ওখানেই রাস্তাতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অনেক গ্রামবাসী এসে সেখানে জড়ো হয় এবং কিছু গ্রামবাসী গ্রামের বৃদ্ধ ওঝাকেও সেখানে ডেকে আনেন। ওঝা লক্ষ্মীকে পরীক্ষা করে সবাইকে জানায় যে সে আর এই দুনিয়ায় নেই। গ্রামবাসীরা লক্ষ্মীর মৃত্যুর কথা গিয়ে জমিদারকে জানায়। বিভূতি, একটা খুবই দুঃসংবাদ এসেছে। তোমার স্ত্রী লক্ষ্মীকে একটি সাপে কামড়ে দিয়েছে এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তুমি তাড়াতাড়ি এখন সবার আগে বাড়ি যাও, যে ছেলেকে সামলাও। জমিদারের মুখে এই কথা শুনে বিভূতি একদম যেন পাগল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীর কাছে ছুটে যায়। স্ত্রীকে এই অবস্থায় দেখে সে একদম ভেঙে পড়ে এবং ওখানে বসেই ছেলেকে নিয়ে কাঁদতে থাকে। স্ত্রী লক্ষ্মীর মৃত্যুর পর থেকে বিভূতি খুবই দুঃখী থাকত, কিন্তু তাও সে তার ছেলের প্রতি নিজের কর্তব্য ভোলেনি। ছেলে সুমিতকে একটি ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সে আরও বেশি পরিশ্রম করতে লাগলো। এইভাবেই দেখতে দেখতে প্রায় 20 বছর কেটে গেল। এত বছর পরে অবশেষে বিভূতির ঘরে একটি খুশির খবর এলো। তার ছেলে সম্প্রতি খুব বড় একটা চাকরি পেয়েছে। বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি। এখন আমি সরকারের ইলেকট্রিক বিভাগে কাজ করছি। আমার মাইনে এখন 50,000 টাকা। বাহ বাবা, এ তো খুবই খুশির খবর। মন দিয়ে কাজ কর বাবা, কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো, কারোর সাথে কোনোদিন কোনো ধোকাধড়ি করবে না।
আমার আশীর্বাদ তো সব সময় তোমার সাথে আছেই। বাবা, আমি ভাবছিলাম আমাদের ঘরটা তো খুবই পুরনো হয়ে গেছে, ছাদ ভেঙে গেছে, বৃষ্টির সময় জল পড়ে। তাই ভাবছি কিছু মাস মাইনে জমিয়ে একটা নতুন ঘর নেব। তুমি কি বলো? দেখো, তোমার যেমন ইচ্ছা। আমি তো শুধু এইটুকুই চাই যে তুমি জীবনে অনেক অনেক উন্নতি করো এবং অনেক বড় মানুষ হও। তোমার মাও তোমার জন্যে এই স্বপ্নই দেখতো। এরপরে বেশ কিছুদিন টাকা জমিয়ে একদিন সুমিত ও বিভূতি একটি নতুন বাড়ি দেখতে যায়। আপনার ঘরটি আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে, কিন্তু মহাশয়, এই ঘরটি আপনি কত দামে দিচ্ছেন? আরে সাহেব, একদম জলের দামে দিয়ে দিচ্ছি বটে। এ পুরো ঘর বাগান সব মিলে মোট 3 লাখ টাকা দিবেন কনে। মশাই, একটু কমে হবে নাকি? দেখুন না, যদি কিছু ছাড় দিতে পারেন। আরে কি যে বলেন দাদা, এই গ্রামগঞ্জে বাড়ি টাড়ি বিক্রি হয় না, তাই এই দামে দিতে হচ্ছে। না হলে এ বাড়ির দাম তো 7-8 লাখ টাকার নিচে নয়। তাই 3 লাখের থেকে কমাতে বলবেন না হুজুর, আমি মরে যাব গরিব মানুষ। এরপরে তারা তিনজনে কিছুক্ষণ কথা বলে বাড়িটা কিনে নেয়। পরে একদিন বিভূতি তার ছেলেকে ডেকে বলল, বাবা সুমিত, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আজ মেয়ের বাড়ি থেকে তোমাকে এবং আমাদের বাড়ি দেখতে আসবে, বুঝলে? তখন প্রায় দুপুরবেলা। মেয়ের ঘরের লোকেরা বিভূতির ঘরে চলে এসেছিল। তাদের সুমিতের ব্যবহার এবং তাদের বাড়ি খুবই পছন্দ হয়, আর তাদের মেয়ে মালতীর সাথে সুমিতের বিয়ে ঠিক হয়ে যায়। বিভূতি বাবু, আমাদের আপনার ছেলেকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমরা এই বিয়ের জন্য প্রস্তুত। আজ্ঞে হ্যাঁ, আমরাও এই সম্বন্ধের জন্য রাজি। কিছু মাস পরে দুজনের বিয়ে হয়ে যায়। এরপরে একদিন সুমিত হঠাৎ করে বেশ কিছু টাকা নিয়ে বাড়িতে ঢোকে। আরে মালতী, কই গেলে? তাড়াতাড়ি এই টাকাগুলো আলমারির লকারে রেখে দাও তো। বিভূতি ছেলের হাতে এত টাকা দেখে অবাক হয়ে যায়। সুমিত, তুমি এত টাকা কোথা থেকে পেলে? তোমার তো এত টাকা মাইনেও নয়, আর এখনো তো মাসের শেষও হয়নি। তুমি এত টাকা আনলে কোথা থেকে? আরে বাবা, তুমি এইসব বুঝবে না। এটা হচ্ছে উপরি কামাই, মানে আমার কমিশন। এই নাও, এটাকে আলমারিতে রেখে দাও। ছি ছি বাবা, তুমি এখন থেকেই ঘুষ নিতে লেগেছো? তোমাকে তো দেখছি এত কষ্ট করে পড়ানো লেখানোর কিছুই লাভ হলো না। গরিব মানুষদের সাথে এরকম তোমার একদম করা উচিত না। যখন গরিব মানুষের অভিশাপ লাগবে, তখন আকাশ থেকে একদম মাটিতে আছড়ে পড়বে, বুঝেছো? আরে বাবা, সততার পথে চলে কেউ কখনো সফল হতে পারে না। মানুষকে তাড়াতাড়ি সফলতা পেতে গেলে একটু আধটু তো ঘুষ নিতেই হয়। এইসব আজকালের কথা তুমি পুরনো মানুষ বুঝবে না। ঘুষ দিয়ে তুমি হয়তো সফল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু এই সফলতা কখনই দীর্ঘস্থায়ী হয় না, বুঝলে? 2 নম্বরই কাজ করার ব্যক্তি সবসময় এই ভয়েই বাঁচে যে আজ নয়তো কাল আমি ধরা পড়বই। এরকমভাবে টাকা উপার্জন করায় কি লাভ যখন সমাজে মাথা তুলে বাঁচতেই পারবে না? তুমি 2-4 পয়সা কম কামাও না, কিন্তু সেটা তোমার পরিশ্রমের হওয়া উচিত, যাতে কালকে কেউ তোমার দিকে আঙ্গুল না তুলতে পারে। দেখো আগে কি করবে, তোমার ইচ্ছা। ছেলেকে বুঝিয়ে বিভূতি তার কাজে চলে যায়। পরের দিন আবার সুমিত লুকিয়ে লুকিয়ে বাবাকে না বলে অনেক টাকা নিয়ে বাড়িতে আসে এবং তার স্ত্রীকে বলে, এই নাও মালতী, এই টাকাগুলোকেও আলমারির লকারে রেখে দাও। আর খবরদার বাবা যেন এই টাকার ব্যাপারে কিছু না জানতে পারে। তাহলেই এখন ভোরে ভোরে জ্ঞান শোনাতে বসবেন। আমার অত ফালতু সময় নেই।
আরে জানো, আজকে আমি একটা গরিবকে পুরো বোকা বানিয়েছি। আমি ওকে বললাম 10,000 টাকা দে, তাহলে তোকে ইলেকট্রিক বিভাগে কাজ পাইয়ে দেব। আর সে বোকার মতো আমাকে সেই টাকাটা দিয়ে দিল। ভাবছি এই টাকাটা দিয়ে তোমার জন্য একটা সোনার হার বানাবো। তুমি এরকম কাজ কেন করছো? গরিবদের সাথে এরকম করো না। বাবা শুনলে কি ভাববেন? কালকেই তো বাবা এত করে তোমাকে বোঝালো, তুমি বুঝতে চাইছো না কেন? তোমাকে যতটা বললাম ততটা করো তো, ফালতু ফালতু মাথা খেও না। দুজনের মধ্যে হওয়া সব কথা বিভূতি জানলার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে। তারপর সে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সুমিতকে ডেকে পাঠায়। সুমিত, তুমি শুধরাবে না না? আমি তোমাকে কালকেই বারণ করেছিলাম না ঘুষ নিতে? আর যদি তুমি এসব টাকা আমাদের কথা ভেবে আনছো, তাহলে ছেড়ে দাও। আমাদের এই ঘুষের টাকার দরকার নেই, বুঝলে? তোমার সৎ পথে উপার্জনের অল্প টাকাই আমাদের জন্যে যথেষ্ট। যদি তোমার আমাকে এতই অপছন্দ হয় তো ছেড়ে দাও না, বেরিয়ে যাও এখান থেকে। এমনিতেও আমি তোমার জন্য টাকা কামাই না, আমি আমার আর আমার স্ত্রীর জন্য টাকা কামাই। আচ্ছা ঠিক আছে বাবা, যখন এত বড় কথাটা বলেই দিলে, তো আমার আর এখানে থাকা হয় কি করে বলো? আমি তোমার মতো এত পাথর মনের মানুষ কোনোদিনও দেখিনি গো। নিজের বাবাকে তুমি এরকম ভাবে ঘর থেকে তাড়িয়ে দিলে, কি করে পারলে তুমি? শুধু বাপকেই কেন, যদি তোরও আমাকে পছন্দ না হয় তাহলে তুইও বেরিয়ে যা। কে আটকাচ্ছে তোকে? বেচারি মালতী তার স্বামীর এত কঠোর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওইদিকে বিভূতি হতাশ হয়ে জমিদার বাবুর সাথে দেখা করতে যায়। আরে বিভূতি, আসো আসো। আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? এখনো তো তোমার কাজের সময় হয়নি। সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা জমিদার বাবুকে খুলে বলে। ছি 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 ছি, কি অকৃতজ্ঞ ছেলে। তুমি একদম চিন্তা করো না বিভূতি, তুমি আজ থেকে আমার এখানেই থাকবে। আমি তোমার জন্য একটা ঘরের ব্যবস্থা করছি। না জমিদার বাবু, আমি আমার পুরনো ঘরেই থেকে যাব। না না বিভূতি, ওই ঘর অনেক দিন থেকে পরিত্যক্ত পড়ে আছে। চারিদিকে আবর্জনা গাছপালায় ভর্তি। এখন তোমার ওখানে থাকা একদম নিরাপদ হবে না। আরে না না জমিদার বাবু, আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি কোনোভাবে পুরনো ঘরটি পরিষ্কার করে থেকে যাব, অসুবিধা হবে না। এইভাবেই দিন চলতে থাকে। বিভূতি এখন আবার সেই নিজের পুরনো ঘরেই থাকতে শুরু করেছিল। একদিন সুমিত মুখ ভার করে বাড়িতে ঢোকে। তাকে চিন্তিত দেখে স্ত্রী মালতী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো? তোমাকে আজকে তো খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? মালতী, আমি যে ঘুষের টাকাগুলো নিয়েছিলাম সেগুলো সবই আমাকে সুদ সমেত ফেরত দিতে হবে। আজকে আমি ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে যাই। আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আর বলেছে কিছুদিনের মধ্যেই যদি ঘুষ নেওয়ার সমস্ত টাকা সুদ সমেত না ফেরত দিই তাহলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। হতভাগ্য সুমিতের ঘর এবং জমি জায়গা সমস্ত সরকার দখল করে নেয়। কি করবে ভেবে না পেয়ে সুমিত তার স্ত্রীকে নিয়ে জমিদার বাবুর বাড়িতে গিয়ে হাজির হয়। আরে আসো আসো, আজ হঠাৎ করে আমার এখানে পায়ের ধুলো? কি ব্যাপার, বাবাকে খুঁজতে এসেছো বলে মনে হচ্ছে। ছি 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 সুমিত, তোমাকে আমি ভালো ছেলে বলেই জানতাম, কিন্তু যখন তোমার কাছে টাকা পয়সা সব ছিল তখন বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আর এখন সব কিছু খুইয়ে আবার বাবাকেই খুঁজতে এসেছো। ছি 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 ছি, তোমার মায়ের মৃত্যুর পরে তোমার বাবা দিনরাত পরিশ্রম করে তোমাকে পড়িয়েছেন, ভালো মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু সফলতা পেতেই, হাতে টাকা আসতেই সেই বাবারই আর কোনো মূল্য রইল না। না, যাও, তোমার বাবা তোমাদের সেই পুরনো ঘরেই একা একা বাস করছেন।
যাও ওনার পায়ে গিয়ে পড়ো, দেখো যদি উনি তোমাকে ক্ষমা করেন। এরপরে সুমিত এবং মালতী নিজেদের পুরনো ঘরে যায়। সেখানে গিয়ে দেখে তার বাবা কাজ করছে। নিজের ছেলে এবং বৌমাকে দেখে বিভূতি খুবই খুশি হয়ে যায়। আরে সুমিত, বৌমা, কেমন আছো তোমরা? বলো হঠাৎ করে এইখানে কেন? সুমিত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিজের বাবাকে বলে। চিন্তা করো না বাবা, তুমি আবার পরিশ্রম করো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম 2 নম্বরই কাজে কামানো টাকা বেশি দিন টেকে না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার কথা অগ্রাহ্য করেছিলাম। আরে আরে ঠিক আছে বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওই দিনের পর থেকেই তিনজনে খুশি খুশি আবার ওই পুরনো ঘরেই থাকতে শুরু করে। এটি অনেক দিন আগের কথা। একসময় মাধবপুর নামের একটি গ্রাম ছিল। এখানে লোকেরা সুখে শান্তিতে তাদের পরিবার নিয়ে বাস করত। গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগই ছিল কৃষক এবং গরু পালক। তারা জমির ফসল এবং গরুর দুধ বিক্রি করেই নিজেদের সংসার চালাতো। সবকিছু ঠিকঠাক চললেও মাধবপুরে একটি খুবই বড় সমস্যা ছিল, আর সেটি ছিল জলের। এই পুরো গ্রামে জলের উৎস হিসেবে ছিল শুধু একটি নদী, এবং মানুষজন সেই নদী থেকেই জল নিয়ে গিয়ে নিজেদের দৈনন্দিন কাজ সারতেন। জলের আর কোনো বিকল্প না থাকায় গ্রামের মানুষদেরকে সম্পূর্ণভাবে ওই নদীর উপরই ভরসা করে থাকতে হতো। এই সমস্যা থাকা সত্ত্বেও গ্রামের লোকেরা মোটামুটি সুখেই জীবনযাপন করত। এইভাবে বেশ কিছুদিন বিনা ঝঞ্ঝাটেই দিন কাটতে থাকলো। তারপরে একদিন হঠাৎ গ্রামবাসীরা নদী থেকে জল আনতে গিয়ে দেখল বেশ কয়েকটি বড় বড় কুমির এসে ওই নদীতে থাকতে শুরু করেছে। এত কুমির দেখে ভয় পেয়ে গ্রামবাসীরা ওই নদী থেকে জল নেওয়াই বন্ধ করে দিল। কিছুদিন পরে দুজন গ্রামবাসী একটু সাহস জুগিয়ে ওই নদী থেকে জল আনতে গেল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা দুজনেই কুমিরের হাতে মারা পড়ল। এই ঘটনাটি জানতে পেরে পুরো গ্রামে একটি দারুণ আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হলো। তোমরা শুনেছ, নদীর ওই বড় বড় কুমিরগুলো আমাদের গ্রামের 2 লোককে মেরে ফেলেছে। যদি এরকমই চলতে থাকে তাহলে তো একদিন আমাদের গ্রামে আর কেউ বাঁচবে না। তুই ঠিক কথা বলছিস। আর যদি আমরা এই কুমিরের হাত থেকে বেঁচেও যাই, তাও তো এই জলকষ্টের জন্য একদিন তো আমরা সেই মরেই যাব। হ্যাঁ, এ তো খুব বড় সমস্যা। এখন তো নদীর কাছে যাওয়া মানেই নিজের প্রাণকে নিজের হাতে করে নিয়ে যাওয়া। কিন্তু এই রকম জলকষ্টে আর মানুষ কতদিন বাঁচবে? আমাদের তো কিছু একটা করতে হবে এই সমস্যার জন্য। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ রবি। আমাদের খুব তাড়াতাড়ি এই সমস্যাটি জমিদার বাবুকে বলা দরকার। এবার যা করবেন একমাত্র উনিই করবেন। হ্যাঁ, ঠিকই বলেছ। চলো সবাই মিলে যাই জমিদার বাবুর কাছে, বলি ওনাকে আমাদের সমস্যার কথা। এরপর গ্রামের সবাই মিলে জমিদারের সাথে দেখা করে তাকে গ্রামের দুশ্চিন্তার কথা জানালেন। জমিদার বাবু, ওই কুমিরগুলো খুবই ভয়ানক। এখন তো আমাদের নদীর কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ও একদম ঠিক বলছে জমিদার বাবু। আমাদের গ্রামের 2জন সাহস করে গিয়েছিল নদীতে, কিন্তু দুজনেই কুমিরের হাতে নিজের প্রাণ খুইয়েছে। সমস্যাটি সত্যিই জটিল দেখছি। এর একটা বিধান খুব তাড়াতাড়ি করতে হবে। এই গ্রামে একজনই আছে যে এই সমস্যার একটি সমাধান বার করতে পারে।
সে হলো গ্রামের মোড়ল অশোকবাবু। তাহলে তোমরা যাও, ওনার কাছে গিয়ে বলো জমিদার ডেকে পাঠিয়েছে। তা অশোক, বড় বড় কয়েকটা কুমির এসে আমাদের গ্রামে নদীতে বাস করতে শুরু করেছে। তার জন্য আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, বুঝলে? এবার তুমি এই সমস্যাটার কোনো একটা সমাধান বলো তো। আমার তো কিছুই মাথায় আসছে না, কি করে ওই কুমিরগুলো থেকে বাঁচা যাবে। আগে হ্যাঁ জমিদার বাবু, আমি শুনেছি ব্যাপারটা, কিন্তু এটা একটা খুবই জটিল সমস্যা। মানুষ হয়ে কি আর কুমিরের সাথে লড়াই করা সম্ভব? এই সমস্যার থেকে বেরোনোর জন্য আমাদের অন্য কোনো একটা পথ খুঁজতে হবে। এই মুহূর্তে আমি তো শুধু একটিমাত্র রাস্তাই দেখতে পাচ্ছি। যদি আমরা সব গ্রামবাসীরা মিলে একটি পুকুর খননের কাজ শুরু করি, তাহলেই একমাত্র আমাদের এই জলের সমস্যা থেকে মুক্তি সম্ভব। খুব শিগগিরই বর্ষাকালও চলে আসবে, তো বৃষ্টির জলে পুকুরটা ভর্তি হয়ে যাবে। এই উপায় ছাড়া আমি তো আর কোনো অন্য পথ দেখছি না জমিদার বাবু। তাই হোক, তাহলে কাল থেকেই আমরা গ্রামে একটা নতুন পুকুর খুলতে শুরু করব। সব গ্রামবাসীরা মিলে একসাথে কাজ করবে। শুধুমাত্র এইভাবেই এই জলের সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব দেখছি। এরপরে বেশ কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামবাসীরা একটি নতুন পুকুর খননের কাজ শেষ করলেন এবং তারপরেই শুরু হলো মুষলধারে বর্ষাকাল। সময় মতো আমরা পুকুর কাটার কাজটা শেষ করেছি, বুঝলে গিন্নি? তারপরে এই বর্ষা একদম সোনায় সোহাগা। এখন দেখবে এই বৃষ্টির জলেই আমাদের পুকুর ভরে যাবে। আমাদেরকে পুকুরে জল ভর্তি করার জন্য আর কোনো আলাদা করে কষ্ট করতে হবে না। বৃষ্টি একটু থামতেই গ্রামবাসীরা দেখল তাদের খোঁড়া পুকুর এখন সম্পূর্ণভাবেই জলে ভর্তি হয়ে গেছে। এটি দেখে গ্রামবাসীরা তো খুবই খুশি হলো এবং তাদেরকে আর জলের জন্য ওই কুমিরে ভরা নদীতে যেতে হলো না। কিন্তু যেন তাদের খুশি কিছুতেই দীর্ঘস্থায়ী হয় না, খুব তাড়াতাড়ি আরেকটি নতুন সমস্যার সৃষ্টি হলো। শুনছো, আমাকে এক্ষুনি গ্রামের পুকুর থেকে 1 কলসি জল এনে দাও না। সকাল থেকে জলের জন্য সমস্ত কাজ আটকে আছে। আর দয়া করে তোমার বন্ধুদের সাথে গল্প করতে লেগে যেও না। তুমি জল আনলে তবেই তো আমি বাড়ির কাজগুলো করতে পারবো, বলো। না না গিন্নি, আমি কোথাও গল্প করব না। দাও দাও, তুমি আমাকে জলের কলসিটা দাও, আমি এক্ষুনি তোমাকে জল এনে দিচ্ছি। এই কালীচরণ, এ মোড়ল মশাই তোমার থেকে কিসের জন্য টাকা নিচ্ছিল বলো তো? আর বলো না হরিপদ, এই মোড়ল মশাই তো বিশাল ব্যাগ কেলেস হয়েছে। আমাদের খোঁড়া পুকুরের থেকে জল নিতেই প্রতিদিন নাকি এখন আমাদেরকে 10 টাকা করে দিতে হবে, না হলে ওই কুমিরে ভরা নদী থেকে জল আনতে হবে। এটি নাকি নতুন নিয়ম। এবার এইরকম করে কদিন বাঁচা যায় বলো দেখি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এই হরিপদ, তুমি কি করছোটা কি? জানো না এখানে এই পুকুর থেকে জল নেওয়ার জন্য প্রতিদিন 10 টাকা করে দিতে হবে? এটাই নতুন নিয়ম। এটা আপনি কি বলছেন মোড়ল মশাই? আমরা সব গ্রামবাসীরা মিলেই তো এই পুকুরটা খুঁড়লাম।
এখন আমাদেরকেই এখান থেকে জল নেওয়ার জন্য আপনাকে টাকা দিতে হবে। এ তো খুবই অবিচার। আমি এর ব্যাপারে জমিদার বাবুর কাছে নালিশ করব। এই এই কি বলে তুমি তুমি আমার নামে জমিদারকে অভিযোগ করবে? তো করো না গিয়ে। তবে অভিযোগ করার আগে কিন্তু নিজের পরিবারের কথা একবার ভেবে নিও। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কিন্তু তোমার আর তোমার পরিবারের জন্য ভালো হবে না হরিপদ। ঠিক আছে ঠিক আছে, আপনি এইবারের মতো এই 10টা টাকা নিয়ে আমাকে জল নিতে দিন। উপরে ভগবান আছে, আপনার বিচার সেই করবে। কি গো, বারবার বলা সত্ত্বেও তুমি জল আনতে এত দেরি করলে যে? আর বলো না, এই মোড়ল মশাই হঠাৎ করে নতুন নিয়ম শুরু করেছে। এখন নাকি জলের জন্য প্রতিদিন গ্রামবাসীদেরকে 10 টাকা করে দিতে হবে, না হলে ওই পুকুর থেকে জল নেওয়া যাবে না। আমরা গরুর দুধ বিক্রি করে যা আয় করি তাতে কোনো মতে আমাদের সংসার চলে। এবার 10 টাকা করে প্রতিদিন আমরা কোথা থেকে দেবো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ তো মোড়ল সাহেবের খুবই অবিচার। উনি কি করে আমাদের সকলের বানানো পুকুর থেকে জল নেওয়ার জন্য আমাদেরই কাছ থেকে টাকা নিতে পারেন? দেখবে, ওনার এই অবিচারের শাস্তি উনি নিশ্চয়ই পাবেন। ওহ, তেষ্টায় গলাটা একদম ফেটে যাচ্ছে। এখন একটু জল পেলে প্রাণটা বাঁচে। আরে, এটা তো একটা পরিষ্কার পুকুর দেখেই মনে হচ্ছে। আপাতত এইখান থেকে জল খেয়েই তেষ্টাটা মেটাই। কে আপনি? হ্যাঁ, হঠাৎ করে আমাদের পুকুর থেকে জল খাচ্ছেন যে? জানেন না এই পুকুর থেকে জল খাওয়ার আগে টাকা দিতে হয়? কোথার থেকে চলে আসে যত সব কি জানি, পুকুর দেখলেই বিনামূল্যের মনে করে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, পুকুরের জল খেতে আবার পয়সা? এই জল কি আপনি তৈরি করেছেন নাকি? হ্যাঁ, আমি তো দুনিয়ার কোথাও যে পুকুরের জল খেতে যে পয়সা দিতে হয় এরকম কথা তো শুনিনি। আপনার এখানে কি নতুন নিয়ম নাকি? হ্যাঁ, হ্যাঁ, হতে পারে জল বিনামূল্যে আপনার অন্য কোনো জায়গায়, কিন্তু আমাদের গ্রামের জল খাওয়ার আগে প্রতিদিন 10 টাকা করে দিতে হবে। দিতে বলে দাও, নাহলে ফটো এখান থেকে। এই লোকটাকে দেখে আনাড়ি মনে হচ্ছে। এর সাথে মিছে তর্ক করে লাভ নেই। এই গ্রামের জমিদার বাবুর নাম শুনেছি আমি। সবাই বলেন উনি নাকি খুব ভালো লোক, কিন্তু উনি কিভাবে এইসব জিনিসগুলো মেনে নিচ্ছে একবার গিয়ে ওনার সাথেই কথা বলে জানতে হবে। জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়ি আছেন? নমস্কার জমিদার বাবু, আমার নাম অম্বিকাচরণ। আমি আপনাদের এরিয়ার নতুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই কিছুদিন হলো বদলি হয়ে এসেছি। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। আপনার কি কিছুটা সময় পাওয়া যাবে? আরে আসুন আসুন এসপি সাহেব, বসুন, বলুন আপনার কি সেবা করতে পারি। আপনাদের এলাকাতে বদলি হয়ে আসার পরে আমি তো আপনাদের গ্রামের ভালো সুখ্যাতি শুনেছিলাম, কিন্তু তা বলে আপনাদের গ্রামে যে জল নিয়ে ব্যবসা চলছে এটা তো আমি জানতাম না। আজকে আমি খুবই তৃষ্ণার্ত ছিলাম, তখন আপনাদের গ্রামের পুকুরে আমি একটু জল খেতে গেলাম, কিন্তু সাধারণ জামা কাপড় পরে থাকায় আপনাদের গ্রামের মোড়ল মশাই আমাকে জল খেতে দিলেন না। উনি ভাবলেন আমি হয়তো কোনো সাধারণ পথিক, তাই বললেন যে জল খাওয়ার জন্য নাকি আপনাদেরকে রোজ 10 টাকা করে দিতে হয়। এটা সাধারণ মানুষের সাথে কীরকম ব্যবহার, হ্যাঁ জমিদার বাবু? এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। পুকুরের জল তো সবার জন্যেই বিনামূল্যে। এ তো গ্রামবাসীদের নিজেদের খোলা পুকুর। না না, এ তো অতি অন্যায়। আমি তো এর ব্যাপারে
কিছুতেই জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ এই ব্যাপারটি আমার সামনে আনার জন্য। আমি এক্ষুনি এর একটা বিধান করছি। আমি তোমাদের সকলকে একটি খুবই জরুরি ব্যাপারে কথা বলার জন্যে ডেকেছি আজকে। আমি জানতে পেরেছি যে সম্প্রতি পুকুর থেকে জল নেওয়ার জন্য তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এটা কি সত্যি? হ্যাঁ জমিদার বাবু, এ মোড়ল মশাই এখন প্রতিদিন 10 টাকা করে নিচ্ছেন আমাদের থেকে পুকুর থেকে জল নেওয়ার জন্য। শুধু তাই না, আপনাকে অভিযোগ করার কথা বললে উনি আবার ধমকি দেন, বলেন পরিবারের ভালো হবে না। অশোক, এনারা যা বলছেন সেটা কি সত্যি নাকি? আরে এইটা ওই সকালের লোকটা না, যাকে আমি পুকুরের কাছ থেকে তাড়িয়ে দিচ্ছিল? মনে হয় এই আমার নামে জমিদার বাবুকে নালিশ করেছে। কি হলো? কি ভাবছো? আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তো সত্যি এটা জেনে গেছি, তাও আমি একবার সেটা তোমার মুখ থেকে শুনতে চাই। আগে জমিদার বাবু, আমাদের তো এই পুকুরটা বানানোর জন্য বেশ কিছু টাকা খরচা হয়েছিল। তাই আমি ভেবেছিলাম গ্রামবাসীদের থেকে জলের বিনিময়ে কিছু টাকা নিয়ে সেই টাকাটা আমাদের গ্রামের উন্নতির কাজে লাগাবো। গ্রামের উন্নতির জন্যে না নিজের উন্নতির জন্যে? হ্যাঁ, তুমি আমাদের গ্রামবাসী আর নতুন এসপি সাহেবের সাথে খুবই অন্যায় করেছো। আমি এক্ষুনি তোমাকে মোড়লের পদ থেকে সরালাম, আর তুমি তোমার পরিবার নিয়ে আজই এই গ্রাম থেকে বেরিয়ে যাও। অবশেষে গিয়ে গ্রামবাসীরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হলেন। তাদেরকে আর কোনো দিন জলের জন্য কোনো সমস্যারই সম্মুখীন হতে হলো না। পাহাড় ও নদীতে ঘেরা একটি সুন্দর গ্রাম ভরতপুর। এই গ্রামে অর্জুন নামের এক ব্যক্তি তার স্ত্রী সবিতাকে নিয়ে বাস করত। সবিতার একটি খুবই বড় বদগুণ ছিল। সে ছিল 1 নম্বরের অলস। সারাদিন বাইরে কাজ করে আসার পরেও কোনো না কোনো বাহানা মেরে অর্জুনকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত সবিতা। আরে সবিতা, 1 গ্লাস জল দিও তো, আজ খুব হাঁপিয়ে গেছি। ওই বাইরে কোণেতেই ঘড়া রাখা আছে, ওখান থেকেই জল নিয়ে নাও। তুমি এখনো শুয়ে আছো সবিতা? কোনো খাবার বানাওনি? আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। আমার শরীর খুব খারাপ, আমি একটুও নড়তে পারছি না। দুর্বলতার জন্য আমার খুব মাথা ঘুরছে। সারা দিন কাজ করে করে আমি তো খুব হাঁপিয়ে যাই। শরীরের জন্য একটুও শক্তি বেঁচে নেই। সকালে কাজে যাওয়ার সময় তো তুমি ঠিকই ছিলে, তাহলে হঠাৎ করে মাথা ঘোরাতে লাগলো কেন? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, তুমি এখন আরাম করো। আমি সাবু বানিয়ে নিচ্ছি, আর তোমার জন্যও বানিয়ে রাখছি, সময় করে খেয়ে নিও। হায় ভগবান, আবার সেই সাবু খেতে হবে? আমি আর পারছি না। সবিতা, ও সবিতা, তোমার শরীর কেমন আছে এখন? আর বলো না গো, প্রথমে মাথা ঘুরছিল, এখন তো পুরো শরীরে কি যন্ত্রণা। পুরো দিন কাজ করে আমি খুব হাঁপিয়ে গেছি, তারপর খাবারও বানালাম, বাজারও করে আনলাম। হ্যাঁ তো,
মানে মানে বলছিলাম কি, সব বাসনপত্রগুলো আমি গিয়ে কলের নিচে রেখে দিচ্ছি। তুমি যদি একটু এগুলো ধুয়ে দিতে তাহলে আমার একটু সাহায্য হতো আর কি। না গো, এ আমি করতে পারবো না। এখন তো শরীর যন্ত্রণা করছে, এরপর বাসন মাজতে গিয়ে জল লাগলে হয়তো জ্বর জলও আসতে পারে। ঠিক আছে, কি আর করব, আমি সব বাসনগুলো ধুয়ে দিই তাহলে। হায় ভগবান, আমার পেটে কি যন্ত্রণা করছে! হে প্রভু, আমাকে রক্ষা করো, যেন এই যন্ত্রণার জন্য আমি মরেই না যাই। আচ্ছা সবিতা, শোনো, আমার আজকে একটু জরুরি কাজ আছে, তার জন্য আমি বাজার যাব। দুপুরবেলা বাড়িতে খেতে আসতে পারবো না। আমি তোমার জন্য সাবু বানিয়ে রেখে দিয়েছি, তুমি সময় করে খেয়ে নিও। উফ, কি সমস্যা! সেই রোজ রোজ সাবু। না না, আমি আজ নিজের জন্য মশলাদার ঘুগনি বানাবই। আরে অর্জুন, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? আরে মোরল মশাই, নমস্কার নমস্কার। এই একটু বাজার যাচ্ছি, জমিতে সরষে লাগাবো তো, তার বীজ কিনতে। এই রোদে গরমে তুমি এখন এত দূর বাজার যাবে সর্ষের বীজ কিনতে? না না, একটা কাজ করো, এমনিতেও আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। আজকে সন্ধেবেলাতে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তোমার আর তোমার স্ত্রীর আজকে আমার বাড়িতেই নিমন্ত্রণ রইল। সন্ধেবেলা দুজনে এসো, আর আমার কাছে কিছু ভালো সর্ষের বীজ এসেছে, আমি সেখান থেকেই তোমাকে কিছু দিয়ে দেব। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এখন আমার বাড়ি ফিরে যাই। সন্ধেবেলা আপনার বাড়ির অনুষ্ঠানেই আসব, আর সঙ্গে করে সবিতাকেও নিয়ে আসব। আরে বাহ, কি দারুণ সুগন্ধ আসছে! এতদিন পরে একটু সুস্বাদু খাবার খেতে পারবো আমি। ওনাকে তো যখনই বলো তখনই সেই সাবু বানিয়ে খাওয়ান। আহ, কি দারুণ সুগন্ধ! কারো বাড়িতে নিশ্চয়ই কোনো মশলাদার খাবার তৈরি হচ্ছে। আরে, এই সুগন্ধটা তো আমাদের বাড়ির রান্নাঘর থেকেই আসছে, কিন্তু সবিতার পেটে তো খুব যন্ত্রণা হচ্ছিল, কি ব্যাপার? আচ্ছা, এবার আমি সব বুঝেছি। এ ঘরে যাতে কাজ না করতে হয় তার জন্য শরীর খারাপের বাহানা মারে। ঠিক আছে, এবার আমিও দেখাবো তোমাকে, তোমার থেকে এই অলসতা কেমনভাবে বার করতে হয়। আহ, সবিতা, আজকে তো বাজার থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল। উফ, অবশেষে তাহলে এলে বাড়ি। এত দেরি হলো কেন আজকে? এত দেরি করে বাড়ি ঢুকলে এবার কখন খাবার বানাবে আর কখন আমি খাবো? আরে আরে, আমি তো তোমাকে একদমই বলতে ভুলে গেছি। আসলে আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। আমি যখন বাজার যাচ্ছিলাম তখনই ওনার সাথে দেখা হয়, আর উনি আমাকে নিমন্ত্রণ করেন। আহা, কি খাবারের আয়োজন করেছিলেন উনি! লুচি, মাংস, পনির, পায়েস, আবার শেষ পাতে আইসক্রিমও ছিল। প্রতিটা রান্না যা সুন্দর হয়েছিল না সবিতা, তোমাকে কি বলবো। অনেক দিন পরে আমি এত সুস্বাদু খাবার খেলাম। উফ, মজা এসে গেল খেয়ে। কি? লুচি, মাংস, পনির, পায়েস, আবার আইসক্রিমও?
এইসব তুমি একা একা খেয়ে এলে? আমার জন্যে আনলে না একটু? কি বলছোটা কি তুমি? তোমার না সকাল থেকে খুব পেটের যন্ত্রণা, সেটা জেনেও আমি তোমার জন্য এত মশলাদার খাবার নিয়ে আসবো? না না, এই সব খাবার খেলে তোমার নিশ্চয়ই আবার শরীর খারাপ হতো। শরীরের কষ্ট, তারপরে উপর থেকে আবার ওষুধের পেছনে অনেক টাকা খরচা। না না, কোনো দরকার নেই। আরে এ কি সমস্যা? আমার পেটে যন্ত্রণা তো সকালবেলা ছিল, তা বলে তুমি এখন আমার জন্য একটুও খাবার আনবে না? তুমি আগে নিজের শরীরটা ঠিক করো। এই সব খাবার টাবার তো সারা জীবন আসবে। এখন রান্নাঘরে মুড়ি আছে, কিছুটা শুকনো মুড়ি জল দিয়ে খেয়ে শুয়ে পড়ো, পেটে শান্তি পাবে। আর আমিও এবার শুতে যাই। এত সব খাবার খেয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে, বুঝলে? হায় ভগবান, আমার হাত থেকে লুচি, মাংস, পায়েস, পনির এই সব বেরিয়ে গেল। নিজের পায়ে আমি নিজেই কুড়ুলি মারলাম। এবার তো আমাকে সেই শুকনো মুড়ি চিবিয়েই খেতে হবে। হ্যাঁ গো, কই গো, শুনছো? আমার জন্য একটু চা বানিয়ে দাও। চা? না 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 না, এখন থেকে আমরা নিম পাতার শরবত খাবো। এর ফলে আমাদের পেট একদম পরিষ্কার থাকবে, আর সাথে সাথে শরীরও সুস্থ থাকবে। কি কি? নিম পাতার শরবত? না না না, আমি এসব খেতে পারবো না। আরে সবিতা, এ বাচ্চাদের মতো করো না। তোমাকে তো নিম পাতার শরবত খেতেই হবে। এর ফলে তোমার শরীর তাড়াতাড়ি সেরে যাবে। এত কিছু তো আমি তোমার জন্যই করছি, বলো। না না, এ তো খুবই তেতো হবে। আমি কিছুতেই খাবো না এটা। এই সব বাহানা মারলে চলবে না, এটা তোমাকে খেতেই হবে। শরীর সুস্থ রাখতে হবে তো, নাকি? এ নাও, খাও এটা। তাড়াতাড়ি পুরো গ্লাসটা খালি করো। আয় হায় হায় হায়, ছি, কি বিচ্ছিরি স্বাদ! আমার পুরো মুখটাই তেতো হয়ে গেল। এই যে শুনছো, আজকে খাবারের জন্য কি বানাচ্ছো? সেদ্ধ পেঁপে। এখন কিছুদিন তোমাকে এটাই খেতে হবে। হায় ভগবান, না না, এইসব আমি আর খেতে পারছি না। না বললে চলবে না, এসব তোমাকে খেতেই হবে। শরীর আর পেটের ব্যামো ঠিক করার জন্য এর থেকে ভালো খাবার আর দুটো নেই। কিন্তু কিন্তু তুমি কি খাবে? তোমার খাবার কই? আরে, আমাদের গ্রামের বাইরে নিমাইদা আছে না, ওনার ছেলের আজকে জন্মদিন, তাই সেখানেই যাব আমি খেতে। তোমার শরীরটা ভালো হলে তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু কি করা যাবে, আমাকে একলাই যেতে হবে। আমি সিদ্ধ করা পেঁপে খাবো আর উনি সুস্বাদু খাবার খাবেন? না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজের জন্য কোনো সুস্বাদু মশলাদার সবজি বানাবই। রান্নাঘরে তো একটাও সবজি বেঁচে নেই, তার ওপর আমি পেঁপে সিদ্ধটাও আবর্জনার সাথে ফেলে দিলাম। হায় ভগবান, আমাকে কি তাহলে এখন খালি পেটেই থাকতে হবে? আরে তোমার হাতে ডিবাতে কিসের কি আছে এর ভেতরে? বলো না কি আছে ভেতরে? আরে এটা এটা তো নিমাইদা কিছু খাবার দিয়েছে। আজকে অনুষ্ঠানে অনেক খাবার বেশি হয়েছিল না, তাই আর কি। তুমি আমার কত খেয়াল রাখো, আমার জন্য খাবার নিয়ে এসছো। দাও দাও, আমার খুব খিদে পেয়েছে। আরে না না, তুমি ভুল বুঝছো। এটা তোমার জন্যে না, এটা তো আমি আমার নিজের জন্যই এনেছি। কালকে সকালে কাজ করতে যাওয়ার সময় এটাকে আমি গরম করে নিয়ে যাব। আর তোমার জন্য তো আমি পেঁপে সিদ্ধ করে রেখে গেছিলাম, সেটা কি খাওনি নাকি? তুমি ওটাই খাও। আর কালকে সকালে কাজে বেরোনোর আগে আমি আবার পেঁপে সিদ্ধ করে দেব তোমার দুপুরে খাওয়ার জন্য।
হায় ভগবান, আর কতদিন এই শাস্তি পেতে হবে আমায়? আর কদিন এরকম খাবার খেতে হবে? পেঁপে তাও সেদ্ধ করা, আমি যে আর নিতে পারছি না। এ কি সবিতা, তুমি এখনো ঘুমোওনি? আর এটা কি করছো তুমি? তোমার না পেটের যন্ত্রণা? হ্যাঁ গো, শোনো না, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার কোনো শরীর খারাপ হয়নি। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, যাতে আমাকে বাড়ির কোনো কাজ না করতে হয়, তাই আমি শরীর খারাপের বাহানা দিতাম। এখন আমি আর রোজ রোজ সাবু আর সেদ্ধ পেঁপে খেতে পারছি না। তার মানে তোমাকে কোনো কাজ না করতে হয়, তাই জন্যে মিথ্যে মিথ্যে শরীর খারাপের বাহানা দিতে এতদিন, না? আর সারাদিন কাজ করে ফেরার পরও আমাকে দিয়েই ঘরের সমস্ত কাজ করাতে। হ্যাঁ, আমি অনেক বড় পাপ করেছি, আমায় ক্ষমা করে দাও। এখন থেকে তোমাকে ঘরের একটা কাজও করতে হবে না, সব কাজ আমি করব। কথা দিচ্ছ তো যে কাল থেকে আর কোনো বাহানা মারবে না, আর বাড়ির সমস্ত কাজ এখন থেকে তুমিই করবে? হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, আগে থেকে এরকম আর কোনো দিনও হবে না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে এই খাবারটা খেতে দাও। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খাবারটা। এমনিতেও আমি এটা তোমার জন্যই এনেছিলাম। এ তুমি কি বলছো? সত্যি? তুমি এই খাবারগুলো আমার জন্যই এনেছিলে? হ্যাঁ, কারণ আমি আগে থেকেই জানতাম কি তুমি এতদিন শুধু বাহানা মারতে, যাতে বাড়ির কোনো কাজ না করতে হয়। আমি জানতাম যে তোমার শরীর একদম সুস্থ আছে, কিচ্ছু হয়নি তোমার। কি সত্যি? তুমি সবই জানতে? হ্যাঁ গো, সেই দিন যখন তুমি রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে ঘুগনি বানাচ্ছিলে, আমি কিছুক্ষণ পরে বাড়ি ফিরে জানলা দিয়ে তা সবই দেখে নিই। আর সেদিন থেকেই আমি তোমার বাহানার কথা জানতে পারি। তাহলে এই সাবু সেদ্ধ পেঁপে খাওয়ালে কেন আমায়? সে তো আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য করেছিলাম, যাতে তুমি নিজের ভুলটা বুঝতে পারো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমার ভালো মতো শিক্ষা হয়েছে। কথা দিচ্ছি, এখন থেকে আমি আর কোনো দিন অলসতা করব না।